বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে লাগাম টানলেও বিগত বাজেটের রাজস্ব আহরণের লক্ষ্য একই রেখেছে অন্তর্বর্তী সরকার। অর্থবছরের প্রথম ৫ মাসে রাজস্ব ঘাটতি ৪০,০০০ কোটি টাকার মতো, যেখান থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারের সাথে সমন্বয় করে এনবিআর এর নতুন সিদ্ধান্ত পরোক্ষ কর বাড়ানো, অর্থাৎ আমরা বলছি মূল্য সংযোজন কর বাড়ানো হয়েছে শতাধিক পণ্যে। তার প্রভাব জনজীবনে কিরকম পড়বে তা নিয়ে আজকে মূল আলোচনা করব এবং মূল্যস্ফীতিতে এর একটা প্রভাব থাকবে বলছেন অর্থনীতিবিদরা। তা নিয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি বন্দর হাটের খবর এবং সপ্তাহের প্রথম দিনের শেয়ার বাজারের লেনদেন নিয়ে থাকছে বিস্তারিত। সপ্তাহ শুরুর বৌনি আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। বলছিলাম শতাধিক পণ্যে নতুন ভ্যাট আরোপের প্রভাব বেশি পড়বে শহুরে জীবনে। এর কারণ হচ্ছে যে সকল জায়গায় ভ্যাট বাড়ানো হয়েছে সেগুলো সাধারণত শহুরে পণ্য, যেমন আমরা দেখেছি যে এই তালিকায় সিনেমা রয়েছে, সিনেমার টিকিট রয়েছে ইন্টারনেট, পোশাক, বিস্কুট, পাশাপাশি বিদেশি ফলগুলো, যেগুলো গ্রামীণ কৃষি নির্ভর অর্থনীতিতে খুব একটা প্রভাব পড়ে না, তবে শহুরে জীবনে তার একটা প্রভাব থাকবে এবং শহুরে মূল্যস্ফীতিতে একটা প্রভাব পড়বে বলা চলে। আমরা একটু দেখে নিই যে যেসব শুল্ক কর বাড়ানো হয়েছে। আগে বিদেশি ফলে প্রতি কেজিতে ১০১ টাকা শুল্ক পরিশোধ করতে হতো, যেখানে ১৩৬% শুল্ক রয়েছে, অর্থাৎ বড় অঙ্কের একটা শুল্ক রয়েছে। সেখানে এখন প্রতি কেজি বিদেশি ফলের ক্ষেত্রে ১১৬ টাকার মতো শুল্ক পরিশোধ করতে হবে। বিস্কুট যেটি ৬০ টাকা প্যাকেট বিস্কুট বা টোস্ট, সেগুলো ৪ টাকা ২০ পয়সার মতো ছিল, এখন ৯ টাকা সেখানে মূল্য সংযোজন কর বসানো হয়েছে। এছাড়া টিস্যু যেটি আমরা প্রতিদিন ব্যবহার করছি, সেখানেও ৪ টাকার স্থলে ৮ টাকা হয়ে যাবে মূল্য সংযোজন কর। এছাড়া রেস্তোরাঁর খাবারে আগে যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু প্রতিক্রিয়াও এসেছে জনসাধারণের পক্ষ থেকে, সেখানেও তারা বলছিলেন যে আমরা ৩-৪ জন বন্ধু মিলে যখন রেস্টুরেন্টে খাবার খেতে যেতাম, সেখানে যেই পরিমাণ খাবার আমরা খেতে পারতাম, এখন এই ভ্যাট আরোপের ফলে সেটি হয়তো আর সম্ভব হবে না। এছাড়া সিনেমার টিকিটেও আমরা দেখছি যে ৩০ টাকার মতো ভ্যাট ছিল, যেটা এখন ৪৫ টাকা করা হয়েছে। পাশাপাশি যে সকল খাত শিল্পকে প্রভাবিত করবে সরাসরি, তার মধ্যে সবচেয়ে বড় খাত হিসেবে দেখা হচ্ছে এলপিজি গ্যাসকে। সেখানে আমরা দেখছি যে ৯৫ টাকা ১২ কেজি সিলিন্ডারে যেখানে শুল্ক ছিল, সেখানে ১০২ টাকা পড়বে এখন। পোশাকের ক্ষেত্রে আমরা দেখছি যে ১০০০ টাকার পোশাকে ৭৫ টাকার মতো শুল্ক পরিশোধ করতে হতো, এখন ১৫০ টাকা, অর্থাৎ দ্বিগুণ হয়ে গেছে। পাশাপাশি মুঠোফোন যেটি অত্যাবশ্যকীয় বা অপরিহার্য একটি বিষয়, সেখানেও আসলে ১০০ টাকার রিচার্জে ২৮ টাকার মূল্য সংযোজন করার জায়গায় এখন ৩০ টাকা পড়বে। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে ৫০০ টাকার সংযোগ যাদের রয়েছে, সেখানে ২৫ টাকা মূল্য সংযোজন কর পরিশোধ করতে হবে, সেটি এখন ৭৭ টাকা ৫০ পয়সায় পৌঁছেছে, অর্থাৎ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার দাম বাড়বে। এছাড়া রঙে ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিক্যাল যেগুলো আমদানি করতে হয়, সেখানে ৩৮২ টাকা মূল্য সংযোজন কর পরিশোধ করতে হতো বা সম্পূরক শুল্ক পরিশোধ করতে হতো, সেখানে এই সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক শুল্ক বিষয়টি বেড়ে গেছে, যেখানে প্রায় ৪৫০ টাকার মতো সম্পূরক শুল্ক দিতে হবে। এই সব ক্ষেত্রে আমরা বলছিলাম যে যতগুলো খাত আমরা দেখলাম, এর মধ্যে শিল্প উৎপাদন প্রভাবিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, যেটি ব্যবসায়ীরা বলছিলেন শিল্প উৎপাদনের প্রভাব পড়লে সেটি জনজীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে। পাশাপাশি আমরা দেখেছি যে শহুরে জীবনে আমরা ওঠা বসার ক্ষেত্রে যে সকল জিনিস না হলেই নয়, সে সকল ক্ষেত্রেও দাম বাড়ছে, ফলে শহুরে জীবনে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। গ্রামীণ জীবনে এর প্রভাব খুব একটা থাকবে না। তারপরে আমরা একটু গ্রামীণ মূল্যস্ফীতির যে চিত্র সেটি একটু দেখে নিই। শহর গ্রামও তো একরকম পরিপূরক, সেখানেও একটা প্রভাব থাকবে। তবে আমরা যদি একটু তুলনা করি যে খাদ্যপণ্যের ক্ষেত্রে, এখানে আমরা দেখেছি যে খাদ্যপণ্যের শুধুমাত্র বিদেশি ফলের ক্ষেত্রে আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, যার ফলে সার্বিক খাদ্যপণ্যের দামে প্রভাব পড়বে না। তবে এখন যেমন শাকসবজি খুব সহজলভ্য বাজারে বা উৎপাদনের মৌসুম ফুরিয়ে গেলে তখন মূল্যস্ফীতির ভিন্ন চিত্র দাঁড়াতে পারে। যেমনটা আমরা দেখেছি গত এপ্রিল, মে, জুন মাসে ১০% বেশি মূল্যস্ফীতি যখন পৌঁছে যায়, এর অন্যতম প্রধান কারণ ছিল খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যাওয়া। সেখানে আমরা দেখছিলাম যে মে, জুন মাসে
10% বেশি খাদ্য মূল্যস্ফীতি ছিল। জুলাই আগস্ট মাসে একটি রাজনৈতিক অস্থিরতার ফলে খাদ্য মূল্যস্ফীতির সেটিরও একটা প্রভাব ছিল, যেখানে 14% পর্যন্ত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি পৌঁছে যায়। এরপরে সেপ্টেম্বরে কিছুটা কমে আসলেও অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে অর্থাৎ গত বছরের শেষ 3 মাসে আমরা দেখেছি যে খাদ্য মূল্যস্ফীতি আবারও অনেকটাই বেড়েছে, যেখানে অক্টোবরে আমরা দেখেছি যে শহরে 12.53% এবং গ্রামে খাদ্য মূল্যস্ফীতি বেশি ছিল 12.75%। নভেম্বরে আমরা দেখেছি যে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি হচ্ছে 13.41% এবং শহরে 14.63%। এরপর ডিসেম্বরে আমরা দেখেছি যে গ্রামে 12.63% এবং শহরে 13.56%। অর্থাৎ শহুরে জীবনে খাদ্য তালিকায় যে সকল পণ্য রয়েছে সেগুলোর দাম গ্রামের তুলনায় বেশি বেড়েছে। অর্থাৎ আমরা দেখছি যে শহরে খাদ্য মূল্যস্ফীতির পরিমাণ এখনো বেশি রয়েছে, গ্রামে কিছুটা কম রয়েছে, কারণ গ্রাম কৃষি নির্ভর অর্থনীতি এবং সেখানে খাদ্যের উৎপাদন হয়। এবারে আমরা যদি তুলনা করি খাদ্য বহির্ভূত যেসব পণ্য রয়েছে সেখানে, তাহলে আমরা দেখতে পাবো যে খাদ্য বহির্ভূত পণ্যে শহরে গত বছরের মার্চ মাসে 9.71% মূল্যস্ফীতি ছিল, যেটি গ্রামে ছিল 9.41%। এরপর কিছুটা সমান্তরালে চলেছে। এরপরে আমরা দেখেছি যে জুলাই মাসে আবারও শহরে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেশি ছিল, কিন্তু আগস্ট মাসে আমরা এসে দেখেছি যে গ্রামে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি অনেকটা বেড়ে যায়, কারণ খাদ্য বহির্ভূত পণ্যগুলো মূলত শহর কেন্দ্রিক হয়ে থাকে বা শিল্প এলাকাগুলো নির্ভর হয়ে থাকে। শিল্প এলাকাগুলো থেকে এগুলো গ্রামে যেতে হয়। যেহেতু জুলাই আগস্ট মাসে এই যোগাযোগ বাধাগ্রস্ত হয়েছে, তার ফলে আমরা দেখছি যে শহরে তখন খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে আসে এবং গ্রামে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে যায়। এখান থেকে আমরা যদি সবশেষ 3 মাসের চিত্র দেখি, সেখানে দেখবো যে অক্টোবরে শহরে 9.06% খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি এবং গ্রামে ছিল 9.76%, অর্থাৎ একই ধারাবাহিকতা বজায় থেকেছে। এবং নভেম্বর, ডিসেম্বরের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে গ্রামে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেশি শহরের চেয়ে। এর কারণ হচ্ছে মূলত আমরা দুটি বিষয়ে দেখতে পাই যে গ্রামীণ অর্থনীতি মূলত কৃষি নির্ভর এবং উৎপাদনশীল অর্থনীতি, সেখানে খাদ্যপণ্য, কৃষিজ পণ্য এই সকল উপরে নির্ভরশীল, যার ফলে সেগুলো আমরা দেখেছি যে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি কম এবং খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেশি। শহরে ঠিক তার বিপরীত চিহ্ন, খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেশি এবং খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কম। তবে যে সকল শতাধিক পণ্যে মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক বাড়ানো হলো, সেগুলো মূলত আমরা দেখেছি শহুরে জীবনের অনুষঙ্গ বেশি। এর ফলে বলা চলে যে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিটা শহরেও কিছুটা বেড়ে যাবে। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আসলে উৎপাদনের উপরে পুরোপুরি নির্ভরশীল। গত সপ্তাহের 5 কার্যদিবসের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের পরিবর্তন হয়েছে, সামান্য 5 পয়েন্ট বেড়েছিল সূচক। এছাড়া বাজার মূলধন কমেছে 2,500 কোটি টাকার বেশি। চলতি সপ্তাহের শুরু দিনের সবশেষ অবস্থা কি জানতে সরাসরি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে চোখ রাখবো। দেখছি যে এখনো পর্যন্ত 25.21 পয়েন্ট কমেছে সার্বিক সূচক, 5,169.21 পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এছাড়া সরিয়া সূচক কমেছে 2.59 পয়েন্ট এবং ভালো ভিত্তির 30 প্রতিষ্ঠান নিয়ে DS30 সূচকটি কমেছে 13.15 পয়েন্ট, দাঁড়িয়েছে 1911.11 পয়েন্টে। এখনো পর্যন্ত লেনদেন হয়েছে 252 কোটি 62 লাখ টাকার। লেনদেনের আরও 40 থেকে 50 মিনিট সময় বাকি রয়েছে। এছাড়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে সপ্তাহের প্রথম দিনের লেনদেনে। 247টি প্রতিষ্ঠান শেয়ার দর হারিয়েছে, দর বেড়েছে 98টির এবং দর অপরিবর্তিত থেকেছে 52টি প্রতিষ্ঠানের শেয়ারের। আমরা যদি দেখি লেনদেনের চিত্র, সকাল 10টায় লেনদেন শুরু হয়ে 10:30 অবধি, অর্থাৎ প্রথম আধা ঘন্টায় কিছুটা ঊর্ধ্বমুখী ছিল সূচক। এরপরে ধারাবাহিকভাবে আসলে সূচকের পতন দেখা যায়। বেলা 11:30টায় আবারও কিছুটা বেড়ে যায় সূচক। পরবর্তী সময় আমরা দেখেছি যে ধারাবাহিক পতনে 1:30 অবধি সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে 25.21 পয়েন্ট। এবারে দেখে নেব চলতি সপ্তাহে যে সকল প্রতিষ্ঠানের বার্ষিক পর্ষদ সভা রয়েছে সে সকল প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য। রহিম টেক্সটাইল মিলস পিএলসি 14 জানুয়ারি পর্ষদ সভা রয়েছে। ফাইন ফুডস লিমিটেডের 15 জানুয়ারি পর্ষদ সভা ডেকেছে। এছাড়া পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড 16 জানুয়ারি পর্ষদ সভার তারিখ দিয়েছে।
আমদানি করা চালের দ্বিতীয় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে ভারতের জাহাজ। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই চাল কিনেছে খাদ্য মন্ত্রণালয়। এ নিয়ে বন্দর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হাজেরা শুলি। ভারত থেকে চট্টগ্রাম বন্দরে আসলো আমদানি করা চালের দ্বিতীয় চালান। সকাল 11:30 নাগাদ 27,000 মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে 10 নম্বর জেটিতে ভিড়েছে জাহাজ এমভি এইচডিআর ইউনিভার্স। এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন প্রাথমিক নমুনা পরীক্ষার পর বিকাল নাগাদ চাল খালা শুরু হবে। এর আগে ভারত থেকে প্রথম চালানে গত 26শে ডিসেম্বর আসে প্রায় 25,000 মেট্রিক টন চাল। ভারতের সাথে করা চুক্তির আওতায় দুটি জাহাজে এরই মধ্যে 52,000 মেট্রিক টন চাল চলে এসেছে এবং এছাড়া চালের সরবরাহ এবং মজুদ বাড়ানোর জন্য সরকার মোট 6 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে এবং এর মধ্যে ভারত থেকে প্রায় 3 লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। এছাড়া মিয়ানমার থেকেও চলতি সপ্তাহে আসছে আরও 1,05,000 মেট্রিক টন চাল। গোল্ডেন স্টার নামে একটি জাহাজে করে গত 15 থেকে 16ই জানুয়ারি একটি জাহাজে ভিড়বে 22,000 টন চাল নিয়ে এবং পরবর্তীতে আরও 9টি জাহাজে বাকি চাল আসবে বলে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া পাকিস্তান থেকেও চাল আমদানি করছে সরকার এবং প্রথম পর্যায়ে পাকিস্তান থেকে 50,000 মেট্রিক টন আতপ চাল আমদানি করা হবে। এর বাইরে আরও চাল আমদানির জন্য প্রক্রিয়া চলছে বলে আমরা জেনেছি। তো বাজারে আসলে বেশ কিছুদিন ধরেই চালের দাম বেশ ঊর্ধ্বগতি এবং এলসি মার্জিন কমানো এবং চাল আমদানিতে শুল্ক কর পুরোপুরি তুলে নেওয়ার পরও কিন্তু বেসরকারি পর্যায়ে চাল আমদানি খুব একটা বাড়েনি এবং যদিও পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করছেন বড় বড় যে চালের ব্র্যান্ড আছে তারাই আসলে বাড়তি দামে চাল বিক্রি করছে। এছাড়া উত্তরবঙ্গের যে চালের মোকাম আছে সেখানেও চালের দাম বেশি। তো এক্ষেত্রে আসলে তারা সরবরাহ এবং বাজারে ব্যবস্থাপনায় সরকারের মনিটরিং জোরদার করার দাবি জানাচ্ছেন এবং বলছেন যে বাজারে আসলে চালের সরবরাহ তেমন কোনো ঘাটতি নেই এবং তারা চালের আড়তদার বা মিল মালিকদের কাছে যে চালের চাহিদা দিচ্ছেন সেই পরিমাণ চালই তারা পাচ্ছেন এবং বর্তমানে কিন্তু চালের দাম প্রতি বস্তায় প্রায় 100 থেকে 150 টাকা করে বেড়েছে। খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের ধারণা যে সরকারি পর্যায়ে যখন চালগুলো বাজারে আসবে বা বিভিন্ন কর্মসূচিতে ব্যবহার হবে তখন চালের দাম অনেকটাই কমে আসবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে চাল আমদানি নিয়ে সবশেষ। চট্টগ্রাম বন্দর থেকে ভারত থেকে চাল আমদানির খবর জানছিলাম। এদিকে আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আহরণ করেছে বন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে বন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবে যে 2024-25 অর্থ বছরের জন্য এই বন্দরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কতটা অর্জন করা গেছে প্রথম 6 মাসে এবং কি কি পণ্য আমদানি রপ্তানি বেড়েছে? শাফিন, জুলাই আন্দোলন এবং 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক পট পরিবর্তন তার ফলে দেশের অন্যান্য বন্দরে যখন আমদানি রপ্তানি কমছে আমরা সেই সময়টি দেখলাম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কিন্তু আমদানি রপ্তানির পরিমাণ বেড়েছে। এখানকার ব্যবসায়ীরা এবং বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছর যে জুলাই আগস্টের পরবর্তী সময় থেকে কিন্তু এখানে আমদানি পরিমাণটি বেড়েছে। বিভিন্ন ধরনের পণ্য একসাথে রপ্তানি যে সমস্ত পণ্যগুলো হয় সেগুলো কিন্তু রপ্তানি বেড়েছে। চলতি অর্থ বছরে এখানে রাজস্ব বিভাগ থেকে এখানে 1009 কোটি টাকা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেটি কিন্তু ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ গত 24 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে মোট রাজস্ব আদায় হয়েছে 604 কোটি টাকা এবং এখানে রপ্তানি যে সমস্ত পণ্য রয়েছে সে সমস্ত রপ্তানি পণ্য থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় 16 কোটি 24 লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। তারা বলছেন যে লক্ষ্যমাত্রা চেয়ে কিন্তু 100 কোটি টাকার বেশি তারা এখানে লক্ষ্যমাত্রা চেয়ে কিন্তু সেই রাজস্বটা বেশি তারা আদায় করতে পেরেছেন এবং যদি জুলাই মাসে যদি আন্দোলনটা না থাকতো সেক্ষেত্রে কিন্তু আরো বেশি পরিমাণ রাজস্ব এখানে তারা আয় করতে পারতেন। তবে এখানে বেশিরভাগ পণ্যই কিন্তু আমদানি হচ্ছে, বিশেষ করে এখানে চাল আমদানি হচ্ছে শুল্ক মুক্ত সুবিধায়। গত 3 মাসে এখানে প্রায় 50,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। একই সাথে বিভিন্ন ধরনের পণ্য কিন্তু রপ্তানি হচ্ছে। রপ্তানিকৃত পণ্যের মধ্যে এখানে সবচেয়ে বেশি যে সমস্ত পণ্য রপ্তানি হয় তার মধ্যে রয়েছে জুট ইয়ার্ড, পলিস্টার ফাইবার, কোরাল তেল, ফার্নিচার, মশারির নেট, পলিস্টার সুতা, ফিশিং নেট, প্লাস্টিক, বাথরুম ফিটিং সহ তাঁত শাড়ি, লুঙ্গি, এছাড়া অপরিশোধিত তেল রয়েছে এখানে রপ্তানির মধ্যে।
এছাড়া যেমন বিভিন্ন ধরনের টোস্ট, গার্মেন্টস সামগ্রী, জুস, চিপস এবং বিভিন্ন ধরনের শিশু খাদ্য, এগুলো কিন্তু এই বন্দর দিয়ে বেশি রপ্তানি হয়ে থাকে। পাশাপাশি এখানে যে সমস্ত পণ্য আমদানি হয় তার মধ্যে রয়েছে পেঁয়াজ, সবচেয়ে বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি হয়। এবছরের যে নভেম্বর মাস থেকে কিন্তু এখানে চাল আমদানিটি বেড়েছে। এছাড়া অন্যান্য সময় যে পাথরটি আসে নিয়মিত, সেটি কিন্তু আসছে। বন্দর কর্তৃপক্ষ বলছে আগে যেখানে এই বন্দরে 100 থেকে 190টি ট্রাক প্রতিনিয়ত আসতো, সেখানে এখন 150 থেকে প্রায় 200-300 পর্যন্ত ট্রাক কিন্তু পণ্য ভারত থেকে প্রতিদিন আমদানি হচ্ছে, যার ফলে বন্দরের যেমন রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে, একই সাথে এখানে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বন্দরে কিছু উন্নয়ন কার্যক্রম চলছে, সেই উন্নয়ন কার্যক্রমটি যখন শেষ হবে তখন এই বন্দরের সক্ষমতা আরও বাড়বে, তখন কিন্তু এই বন্দর দিয়ে পণ্য রপ্তানি এবং আমদানি দুটোই আরও বেশি পরিমাণে বাড়বে বলে আমাদেরকে জানিয়েছে এখানকার বন্দর কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা বলছেন যে এখানে পূর্ণাঙ্গ কাস্টমস কার্যক্রম এখনো চালু হয়নি, এটি একটি শুল্ক স্টেশন হিসেবে এই বন্দরের কার্যক্রমটি চলছে। যখন এখানে পূর্ণাঙ্গ যে কাস্টমস কর্তৃপক্ষের যে কার্যক্রমটি শুরু হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ কাস্টম হাউস এখানে তৈরি হবে, তখন কিন্তু এই বন্দরের কার্যক্রমে গতি আসবে, একই সাথে এই বন্দরের যে আমদানি রপ্তানি কার্যক্রমে সার্বিক গতি বাড়বে এবং এখানে রাজস্ব আদায় আরো বিপুল পরিমাণ বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই বন্দর থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। শাফিন। রাজীব, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আহসান রাজীব যুক্ত হয়েছিলেন সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে, জানাচ্ছিলেন বন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রথম 6 মাসের অর্জন হয়েছে ইতিমধ্যে। শেষ করছি বৌনি আয়োজনে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।